ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি, ৩ উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আহ্বান। রোডম্যাপ ঘোষণা করলে অস্থিরতা কাটার আশা জামায়াতের। ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচন দাবি এনসিপির। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্যরাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। বগি সংখ্যা যদি একটু বাড়ানো হতো তাহলে ভিড়টাও কমে যেত। বগি এবং রেল সংখ্যা যদি বাড়াইতে পারে, প্রতিদিনের যেসব যাত্রীগণ তারা অনেকটাই স্বস্তির আওতায় আসবে। কাউন্টারে থাকে দীর্ঘ লাইন, যেতে হয় গাদাগাদি করে। মেট্রো রেলের যাত্রী চাপের নাজেহাল অবস্থা। বগি বাড়ানোর দাবি, সময় লাগবে অন্তত 1 বছর বলছে কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালুর 3 বছর পার হলেও এখনো সারচার্জ দিচ্ছেন মোবাইল ফোনের গ্রাহকরা। 9 বছরে সরকার রাজস্ব পেয়েছে 2000 কোটি টাকা। বাজেটে তুলে নেওয়ার আহ্বান অপারেটরদের। এবং প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুলের 126তম জন্মবার্ষিকী আজ, যার সৃষ্টির মূলে ছিল মানুষ। বৈষম্যহীন সমাজ, নারী মুক্তি কিংবা অভ্যুত্থানে এখনো আছেন ছায়া হয়ে। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি। নিরপেক্ষ নির্বাচনের জন্য 3 উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি দলটির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এ কথা জানান বিএনপি নেতারা। এদিকে জামায়াত আমির বলেন, রোডম্যাপ ঘোষণা করলেই কেটে যাবে অস্থিরতা। আর ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচনের দাবি এনসিপির। প্রেস সচিব জানান, ডক্টর ইউনূসের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে 3 দলই। গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতা, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন আর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে শনিবার শুরু হয় সংলাপ। এদিন সন্ধ্যা 7:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপে অংশ নেন আরও 3 স্থায়ী কমিটির সদস্য। সরকারের তরফে উপস্থিত ছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির নেতারা। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন তারা। আর নিরপেক্ষ নির্বাচন করতে 3 জন উপদেষ্টার পদত্যাগ চাই বিএনপি। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কার চলমান রাখবে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে দলটি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসে। বিএনপির সঙ্গে বৈঠক চলাকালীন যমুনায় প্রবেশ করে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। 2 সদস্যের দলে নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঘণ্টাখানেক আলাপ শেষে বেরিয়ে আসেন তারাও। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি তারা, তবে আগামী বছর ফেব্রুয়ারির পর দেরি করা উচিত হবে না। সংস্কার ও ভোটের রোডম্যাপ ঘোষণা হলেই কেটে যাবে চলমান অস্থিরতা বলেও আশা তার। আমরা কোনো সময় বেঁধে দিই, আমরা কমফোর্টেবল 2টা টাইম আপনাদের মাধ্যমেই জাতিকে জানি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে। আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয়, আর একটু সময় লাগে, এরপরেই যে একটু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে। তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে। এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ।
রাত 8:30টার পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নিতে যমুনায় প্রবেশ করে 4 সদস্যের প্রতিনিধি দল। পরে এনসিপির আহ্বায়ক জানান, আন্দোলনের চাপে ফেলে দাবি আদায় করতে চাওয়ায় ডক্টর ইউনূস অস্বস্তিতে কাজ করতে পারছেন না বলে তাদের জানিয়েছেন। ইসির প্রতি আস্থা নেই জানিয়ে কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন সহ বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্র দাবি করেছেন তারা। শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। এই ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না, সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে নাগরিক সেবা বাচ্চাদের উপর সেটি নিশ্চিত করা সম্ভব হবে। সব রাজনৈতিক দল নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ডক্টর ইউনূস এক কথার মানুষ। এবছর ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে জাতীয় সংসদ নির্বাচন। প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম ওই পারে যাবে না। রোববার বিকেল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখবেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এর আগে শনিবার দুপুরে পরিকল্পনা উপদেষ্টা জানান, পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছেন অন্য উপদেষ্টারাও। এছাড়া এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানিয়েছে, পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রের দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সব কারণ তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা জানাজানির পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। চলমান অস্থিরতার মধ্যে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকের পর 19 উপদেষ্টাকে নিয়ে অনির্ধারিত বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ বিকেলে এক বিবৃতিতে জানায়, দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়। তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করা হয়। এর আগে দুপুরে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টারাও নিজেদের দায়িত্ব পালন করে যাবেন। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। অন্তর্বর্তী সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জুনের মধ্যে সব প্রস্তুতি শেষ হলে ডিসেম্বরে নির্বাচন দিতে বাধা কোথায়? সরকারের প্রতি এ প্রশ্ন রেখে বিএনপি নেতারা অভিযোগ করেন, নতুন দলগুলোর জোট গঠনের প্রক্রিয়া অসমাপ্ত থাকায় ভোট পেছানোর চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না। তারা আরও বলেন, উপদেষ্টাদের বক্তব্যে মনে হচ্ছে নির্বাচনের দাবি তোলাই মহাপাপ। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে আবারও সংগ্রামের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি নেতারা। বগুড়া থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। চারিদিকে উচ্ছ্বাস, উদ্দীপনা। বগুড়া কেন্দ্রীয় মাঠে তারুণ্যের জয়গান। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে হাজার হাজার তরুণদের মিছিলে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশস্থল। হাতে হাতে নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড।
বৃষ্টির মধ্যেই সমাবেশ রঙিন করে তোলেন বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেন বিএনপির 2 কেন্দ্রীয় নেতাও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচনের দাবি করাই যেন মহাপাপ। তরুণ উপদেষ্টাদের কথায় সরকার পরিচালিত হলে দেশ ভালো চলবে না। নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায়। আমরা মনে হয় সবাই আপনার কোন স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি, উনারাই সব জানেন আমরা কেন নির্বাচন চাচ্ছি। এই জন্য তাদের খুব গোসা। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। জুনের মধ্যে নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন প্রস্তুত হয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন নয় কেন? সরকারের প্রতি প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের কাছে ক্ষমতা ফেরাতে তরুণদের লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে জুন মাসের মধ্যে সংস্কার নির্বাচনের প্রস্তুতি দুটোই যদি সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বরে নির্বাচনে তো অসুবিধা কোথায়? কোন দলের জোট বা ঐক্য করতে সময় লাগবে বলে নির্বাচন পেছানো হলে তা জনগণ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি নেতারা। কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল এবং খুলনা বিভাগের পর রাজশাহী এবং রংপুর বিভাগের তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হলো বগুড়ার এই সেন্ট্রাল মাঠে, যেখানে তরুণরা বলছেন তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চান, যারা আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তরুণদের মতামতকে গুরুত্ব দেবেন। আর বিএনপি নেতারা বলছেন তরুণদের আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং দেশে চলমান সংকট নিরসনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্বাচন রোডম্যাপের ঘোষণার বিকল্প নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া। জুলাই ঘোষণাপত্র বাধাগ্রস্ত করতে সক্রিয় হয়েছে একটি মহল। এই অপশক্তিকে প্রতিহত করতে শিক্ষার্থীরা রাজপথে আছে। শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। আর সংগঠনের মুখ্য সংগঠক ফরহাদ সোহেল বলেন, ভিন্ন মাত্রার শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় জাতীয় যুব শক্তি। রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের অন্যতম চালিকা শক্তি যুব সমাজের অংশীদারিত্ব নিশ্চিত করতে 16ই মে আত্মপ্রকাশ করে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম হিসেবে শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান সংগঠনটির সদস্যরা। 71-এর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্বীকৃতির স্মারক জুলাই ঘোষণাপত্রের প্রকাশ বাধাগ্রস্ত করছে একটি মহল। তাদের প্রতিহত করতে যুবশক্তি রাজপথে থাকবে। জুলাই ঘোষণাপত্র যেন অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে যেন প্রকাশ করা হয়, সেই জন্য আমরা অনতিবিলম্বে রাজপথে আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। একই দিন দুপুরে রাজধানীর রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করেন সংগঠনের নেতারা। সেখানেও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তারিকুল। আমরা মনে করি যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের কথা বলে তারা বিব্রত করেছে। বিচারের কোনো রোডম্যাপ তারা চাচ্ছে না, অর্থাৎ আমরা বিচারের কোনো রোডম্যাপ আমরা পাইনি। অর্থাৎ আমরা বিচারের রোডম্যাপ চাই, আমরা সংস্কারের রোডম্যাপ চাই। দলের লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি কাজ করবে না বলে জানান যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল। বলেন, আর্থিক চালিকা শক্তি হিসেবে সদস্য প্রতি 5,000 টাকা এককালীন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় থেকে থানা পর্যায়েও মাসিক ফি নির্ধারণ করা হয়েছে। আমরা আমাদের নিজেদের সেলফ ফাইন্যান্সিং এর যে ব্যাপারটা, এটাকে আমরা ইনশিওর করছি, কারণ আমরা জানি প্রত্যেকটা যুব সংগঠনই প্রশ্নবিদ্ধ হয় ওদের অর্থনৈতিক পলিসিগুলোর কারণে। প্রথম আমাদের সাধারণ সভাতে আমরা ওই ব্যাপারটা একদম আমাদের যারা কেন্দ্রীয় সদস্য ছিল সবার কাছে আমরা ক্লিয়ার করে ফেলছি। শীঘ্রই জেলা পর্যায়ে যুব মার্চ কর্মসূচির ঘোষণা আসছে বলেও জানান নেতাকর্মীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ভাবমূর্তিকে পুঁজি করে কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক শরীফ ওসমান হাদি। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধিরা পদত্যাগ করলে এই সরকারের আর বৈধতা থাকবে না বলেও মন্তব্য করেন ওসমান হাদি। ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তারা ডক্টর ইউনূসের ব্যবহার করে এগুলোর পরিত্রাণ চাচ্ছেন।
সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো এই সরকারের কাজ ছিল কি? 3টে কাজ। তারা ফোকাস হারিয়ে কতক্ষণ নদী নালা খনন করেন, কতক্ষণ খাল খনন করেন, করিডোর নিয়ে কথা বলেন। তার প্রধান ফোকাস ছিল জুলাই গণহত্যার বিচার। তার দ্বিতীয় ফোকাস মৌলিক সংস্কার। তার তৃতীয় ফোকাস কত দ্রুত নির্বাচন দেওয়া যায়। বিচার, সংস্কার, নির্বাচন, এর বাইরে আপনি এত কথা কেন বলবেন? অথচ আমরা দেখলাম সে 12টা 14টা 15টা ডজন প্রতিদিন সংস্কার কমিশন করছে। ভারত বাংলাদেশের 0 পয়েন্টে আন্তর্জাতিক সীমানা ঘেঁষা পরিচ্ছন্ন আদিবাসী গ্রাম ঝুমগাঁও নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগী তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 56 কোটি 61 লাখ টাকার অবৈধ সম্পদ ও 374 কোটি 51 লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের দেশ থেকে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের নির্দেশনা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বিচারিক আদালত। শেখ হাসিনার ঘনিষ্ঠ 2 জনের লন্ডনে প্রায় 90 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা 2টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ। জব্দের কারণে তিনি এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনের গ্রোসভ্যানার স্কয়ারে অ্যাপার্টমেন্ট সহ কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী গ্রেশাম গার্ডেন্সের ওই বাড়িতে শেখ হাসিনার বোন শেখ রেহানা থাকতেন। লন্ডনে সালমান এফ রহমানের ছেলের জব্দ হওয়া সম্পদ সহ অন্যদের সম্পদও ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, পাচার হওয়া সম্পদ বিদেশের মাটিতে বিক্রির সুযোগও রাখা হবে না। সম্পদ ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দিয়েছেন গভর্নর। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের লন্ডনে থাকা 9 কোটি পাউন্ড সমমূল্যের সম্পদ জব্দ করেছে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি। শেখ হাসিনার শাসনামলে তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হলো বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ব্রিটেনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, বিদেশে পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ওই সব যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারেও কাজ চলছে। আমরা লিগ্যাল প্রসেসটা শুরু করব এটার পরবর্তী ধাপে আমাদের লয়ার থাকবে সেটা, কিন্তু তারা যদি বিক্রি করে চলে যায় তাহলে তো লিগ্যাল প্রসেস শুরু করে আমাদের লাভ হবে না। কাজে অ্যাসেট ফ্রিজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ। সম্পদটা আটকে গেলে আর নড়াচড়া করতে পারবে না, বিচারক সিদ্ধান্ত নেবেন যে সেই সম্পদটা তার না বাংলাদেশে। পিকেএসএফ এর একটি ঋণ প্রকল্প উদ্বোধন করতে এসে গভর্নর আরও বলেন, পাচার করা সম্পদ ফিরিয়ে আনতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার, অন্যথায় এসব ফেরত আসবে না। দুবাই গিয়েছিলাম গত সপ্তাহে, আবার প্ল্যান করছি সিঙ্গাপুরে যাব, আমরা লন্ডনে যাওয়ার প্ল্যান আছে, আবার আমাদের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করার প্ল্যান আছে। এগুলো আমাদের কর্মসূচিতে আছে। আমরা এটাকে অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেলে রাখতে হবে। এটা না রাখলে পরে এটা ভুলে গেলে এই সম্পদ আসবে না। এ সময় তিনি বলেন, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান প্রক্রিয়া পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক। জানান, ঈদের আগে নতুন টাকা বাজারে ছাড়া হবে, থাকবে না কোনো ব্যক্তির ছবি। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে, এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের পুঁজিবাজারকে ক্যাসিনো আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গেল 15 বছরে এ অবস্থা তৈরি হয়েছে। রাজনৈতিক সিন্ডিকেট ও দুর্নীতির বিচার না করায় শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব হয়েছে বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ অবস্থা থেকে উত্তরণে বিনিয়োগ বৃদ্ধি, বাজেটে পুঁজিবাজার নিয়ে নির্দেশনা রাখা সহ 5টি পরামর্শ দেন তিনি।
পুঁজিবাজারে বড় ধস হয় 1996 সালে, দ্বিতীয়বার 2010 সালে। প্রথমবার ক্ষতির পরিমাণ 18,000 কোটি টাকা এবং দ্বিতীয়বার 20,000 কোটি টাকা। 1996 সালে বাজার থেকে বের করা $15 কোটি পাচার হয়েছে। দুটি বড় ধসের তদন্ত কমিটি হলেও শাস্তি পাননি কেউ। শ্বেতপত্র বলছে গেল 16 বছরে এই বাজার থেকে আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকা। শনিবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত সেমিনারে নিজের উপস্থাপিত মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই যা যা ঘটেছে এটা শুধুমাত্র আপনি বিচ্ছিন্ন কাউকে দায়িত্ব দিয়ে এটা পারবেন না, এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে যারা ছিলেন, যারা ওই লিস্টিংগুলো করেছেন, যারা ওইটাকে সুযোগ করে দিয়েছেন, তারা যদি এটার সাথে যুক্ত না থাকেন তাহলে এটা হতে পারত না। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু বলেন, হাসিনার আমলে পুঁজিবাজারকে ক্যাসিনোতে পরিণত করা হয়েছিল। এর থেকে উত্তরণে প্রয়োজন সংস্কার ও দায়বদ্ধতা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। ক্যাপিটাল মার্কেটের রিফর্মের যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে, এই সমস্ত ঘাটতি 100% পরিপূর্ণভাবে পালন করতে হবে। আলোচকরা জানান, বিগত সরকার বাজারে এতই অনিয়ম করেছিল যে ফ্লোর প্রাইস ব্যবহার করে শেয়ারের দামের পতন ঠেকাতে হয়েছে। সেই খেসারত এখনো দিচ্ছেন বিনিয়োগকারীরা। কুক্ষিগত ছিল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দিনই যাত্রী চাপে নাজেহাল দশা মেট্রো রেলে। কথা ছিল মেট্রো চলবে 8 বগি নিয়ে, কিন্তু উদ্বোধনের পর থেকে 6টি বগি নিয়েই চলছে নগরীর প্রথম এই উড়াল রেল। শুরু থেকে যাত্রীরা বগি সংখ্যা বাড়ানোর দাবি করলেও কর্তৃপক্ষ বলছে বগি বৃদ্ধিতে সময় লাগবে আরও অন্তত 1 বছর। নুরুল আলম নয়ন ও মোবারক হোসেন শুভর ছবিতে মনির হোসেনের রিপোর্ট। যানজটের নগরীতে স্বস্তির বাহন হয়ে আসে মেট্রো রেল। কম সময়ে গন্তব্যে পৌঁছানো, নির্ধারিত সময়ে ট্রেন, প্রযুক্তি নির্ভর সুবিধা, সব মিলিয়ে দেশের জন্য এক নতুন যোগাযোগ মাধ্যম। কিন্তু সেই সম্ভাবনা নিত্যদিন হোঁচট খাচ্ছে বাস্তবতার দেয়ালে। তীব্র যানজট আর অসহ্য হর্নের তিক্ততা ভেঙে স্বস্তি এবং গতির বার্তা হয়ে এসেছে এই মেট্রো রেল। এই স্বপ্ন যাত্রায় ব্যস্ত নগরীতে ছুটে চলা মানুষের ভোগান্তি কমলেও এখনো রয়ে গেছে বাস্তবতার কাঁটা। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ লাইন আর দম বন্ধ হওয়া ভিড়ে লড়তে হচ্ছে প্রতিনিয়ত। সবগুলো কাউন্টারে দীর্ঘ লাইন, ট্রেনের জন্য অপেক্ষা, সবশেষে গাদাগাদি করে যাত্রা। এসবই এখন মেট্রো রেলের নিয়মিত চিত্র। দিনকে দিন যাত্রী চাপ বাড়লেও বাড়েনি মেট্রোর কোচ সংখ্যা। উদ্বোধনের সময় 6টি বগি নিয়ে যাত্রা করে মেট্রো। তবে কথা ছিল মেট্রো ছুটবে 8 বগি নিয়ে, কিন্তু 6 বগিতেই আটকে আছে সাধের এই যান। যাত্রীদের দাবি, ট্রেন কিংবা কোচ সংখ্যা বাড়ালে আরও স্বস্তিতে যাতায়াত করতে পারবেন তারা। পাশাপাশি নানা কারণে মাঝে মাঝেই ট্রেন বিকলের যে ঘটনাগুলো ঘটছে তাও দূর করতে কার্যকর ব্যবস্থা চান যাত্রীরা। অনেক সময় মানুষের নামতে পারে না, অনেক সময় উঠতে পারে না। বগি সংখ্যা যদি একটু বাড়ানো হতো তাহলে ভিড়টাও কমে যেত। বগি এবং রেল সংখ্যা যদি বাড়াইতে পারে এবং এটার জন্য যদি নজরদারিতে আনে, তাহলে অফিসগামী এবং প্রতিদিনের যেসব যাত্রীগণ তারা অনেকটাই স্বস্তির আওতায় আসবে। ভোগান্তি কমাতে কি চিন্তা রয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের? আদৌ কি বাড়বে কোচ কিংবা ট্রেনের সংখ্যা? এখন 6টা কোচ চলে, এটার থেকে বাড়ায় আমরা 8টা কোচ করব। এটা করার জন্য যে একটা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ফিজিবিলিটি লাগবে, একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনও চেঞ্জ করতে হবে, কিছু সিগন্যালিং জিনিস চেঞ্জ করতে হবে, তারপর কনস্ট্রাকশনে কিছু লাগবে। এখনও কোনো ডেফিনিট কস্ট আমরা পাইনি, কত লাগবে ওইটাও জানি না আমরা। এটা 1 থেকে 1.5 বছর লাগবে। ইট ইজ নট দ্যাট ইজি, স্ট্রেট ফরওয়ার্ড কিছু না। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক অবশ্য বলছেন, উদ্বোধনের আগেই বলা হয়েছিল 2টি কোচ বাড়ানো হবে 2030 সালের পর। কিন্তু বর্তমানে যাত্রী চাপের কারণে যত দ্রুত সম্ভব বগি বৃদ্ধিতে কাজ করবেন তারা। প্রথম থেকে এটা বলা ছিল যে 6 কোচই চলবে এবং 2030 সাল পর্যন্ত চলবে। তারপর এটাকে 8 কোচে ইনক্রিজ করা হবে। কিন্তু যেটা হলো ওই সময় কোনো কস্ট বা কি লেভেলের সিগনিফিকেন্ট কি দরকার আমার, ওই জিনিস আর আউটলাইন করা হয় নাই। ডিজাইন করতে হবে ওইটা পর্যন্ত লেখা ছিল, তো ডিজাইন করতে কত সময় লাগবে, কত দিন লাগবে, কি কাজ, ওই লেভেলের ডিটেলস ছিল না তখন। 2022 সালের 28 ডিসেম্বর উদ্বোধন করা হয় মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ। পরের বছরের 4 নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। আর মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ এখনও চলমান রয়েছে।
মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সেতু চালুর 3 বছর পার হলেও এখনও সারচার্জ দিচ্ছেন মোবাইল ফোনের গ্রাহকরা। প্রতি 100 টাকা রিচার্জে নেওয়া হয় 1 টাকা। 2016 সালে চালু হয়ে এখন পর্যন্ত এই সারচার্জ বাবদ 9 বছরে সরকার 2000 কোটি টাকা রাজস্ব পেয়েছে। আসছে বাজেটে এটি তুলে নেওয়ার আহ্বান মোবাইল অপারেটরদের। পাশাপাশি সিম করও প্রত্যাহার চান তারা। শুভ খানের রিপোর্ট। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগের দ্বার উন্মোচন করেছে পদ্মা সেতু। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ প্রকল্প থেকে বিশ্বব্যাংক তহবিল প্রত্যাহার করলে নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সেতু নির্মাণে তহবিল সংগ্রহে মোবাইল সেবায় 1% সারচার্জ বসানো হয় 2016 সালের মার্চ থেকে। পদ্মা সেতুর জন্য 1% সারচার্জ আরোপ করে। মোবাইল অপারেটর সূত্র বলছে, এ পর্যন্ত 9 বছরে সর্বমোট প্রায় 2,53,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে তারা, যেখানে 1% হারে সারচার্জের পরিমাণ 2,500 কোটি টাকা। 1% হচ্ছে এই সারচার্জটা, যেটা আমরা কালেক্ট করছি পদ্মা সেতুর জন্য শুরু হয়েছিল, এখনো সেটা কন্টিনিউ হচ্ছে। বর্তমানে মোবাইল গ্রাহকদের কাছ থেকে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলে সরাসরি 39% কর নিচ্ছে সরকার। সিম কর আছে আরো 300 টাকা। করের বোঝায় কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ। বাসার একটা ব্রডব্যান্ড কানেকশনের জন্য যে টাকা দিতে হয়, আমাকে 1 সপ্তাহ ইন্টারনেট কিনতে ওই টাকাটা দিতে হয়। সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যে নেটের দামটা কমানোর জন্য। এর আগে যমুনা সেতু নির্মাণ তহবিলের জন্য বাস, ট্রেন ও সিনেমার টিকিটে সারচার্জ আরোপ করা হয়েছিল। প্রকল্প বাস্তবায়ন শেষে যা তুলে নেওয়া হয়। তাই চলমান সারচার্জ তুলে দেয়া এবং টেলিকম খাতের কর কমানোর আহ্বান মোবাইল অপারেটরদের। 100 টাকায় আমার 54 টাকার সঙ্গে সঙ্গে আমার ট্যাক্স হিসাবে গভর্নমেন্টকে দিয়ে দিতে হচ্ছে। এই সেক্টরটাতে যদি ট্যাক্স সারচার্জ যদি একটু কনসিডার করতে পারে। কনস্ট্রাকশন যেহেতু কমপ্লিটেড, এটাকে যদি এখন সরিয়ে নেওয়া যায়, ডেফিনেটলি দিস উইল বি হ্যাভিং এ পজিটিভ ইম্প্যাক্ট টু দ্য ইন্ডাস্ট্রি। তবে কর হার কমার কোনো আভাস মেলেনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কথায়। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সারচার্জের বিষয়ে কোনো বাজেটে কোনো আসবে কিনা, ইন্টারনেট ব্যবহারে কোনো ভর্তুকি দেওয়া হবে না। বর্তমানে 18.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে দেশের 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পর্দা নামলো দেশি বিদেশি কেবল অপারেটর, আইএসপি প্রোভাইডার ও সফটওয়্যার পরিবেশকদের নিয়ে কেবল ও ব্রডকাস্টিং মেলা আইসিবিসি এক্সপো 2025-এর প্রথমবার আয়োজিত এই মেলায় ক্রেতা দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় প্রতি বছর এই মেলা আয়োজনের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। দেশের কেবল ও মিডিয়া শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবার প্রসার ঘটবে বলে আশা আয়োজকদের। ব্রডকাস্ট হার্ডওয়্যার থেকে শুরু করে ওটিটি ও আইপিটিভি সলিউশন, ইন্টারনেটের অত্যাধুনিক সব প্রযুক্তির ডিভাইস সবই মিলেছে এক ছাদের নিচে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে কেবল অপারেটরস অব বাংলাদেশ কোয়াব আয়োজিত এই মেলায় অংশ নেয় বাংলাদেশ, চীন, ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক প্রতিষ্ঠান। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা প্রযুক্তি খাতের ব্যবসায়ী ও দর্শনার্থীরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন, তেমনি নিজেদের পণ্য ও সেবা তুলে ধরতে পেরে প্রতি বছর এমন আয়োজনের দাবি তুলেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। অনেকগুলো কোম্পানি আমাদের জানা ছিল না, বাংলাদেশে অনেকেই ব্যবসা করে। একই প্ল্যাটফর্মে আমরা সব ধরনের ইউজারকে পাচ্ছি। টেকনোলজি দেখলো এবং তারা অনেক জিনিস এবার অনেককে দেখলাম আগ্রহ ভরে শুনছে। যারা কেবলের সাথে রিলেটেড, তাদের অল্টারনেটিভ যে ইন্টারনেট বিজনেস আছে, সেখান থেকে আমরা কিন্তু প্রচুর রেসপন্স পাচ্ছি। সব অঞ্চল থেকে আমাদের সকল গ্রাহক এখানে এসেছে, সবার সাথে আমাদের দেখা হচ্ছে। এমন দাবির মুখে মিডিয়া ও প্রযুক্তি খাতে গতি আনতে সামনের বছরও এক্সপো আয়োজনের আশ্বাস আয়োজকদের। দেশের বাইরে থেকে ভেন্ডর এসেছে, দেশের বাইরে থেকে মিডিয়া এসেছে, অনেক গেস্ট এসেছে এবং আমার দেশের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এ থেকে আমরা উৎসাহিত হয়েছি। আমরা শতভাগ সফল হয়েছি। আমরা এই সহযোগিতা এবং সমর্থন যদি অব্যাহত থাকে, ইনশাল্লাহ আগামীতে আরও ব্যাপক পরিসরে আমাদের টেক রিলেটেড যত স্টেক হোল্ডার আছেন সবাইকে নিয়ে আমরা আরও বড় একটি আন্তর্জাতিক মেলার আয়োজন করব। শনিবার সন্ধ্যায় 3 দিনব্যাপী অনুষ্ঠিত আইসিবিসি এক্সপো 2025-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আজ 11 জ্যৈষ্ঠ, বাঙালির প্রেম, দ্রোহ, সাম্য ও জাতীয় চেতনার কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। কেউ বলেছেন তার বাণী জবন, আবার কেউ বলেছেন কাফের। আর তিনি নিবিষ্ট হয়ে খুঁজেছেন মানব মুক্তির পথ। জীবনকালে বাঙালি জাতির হৃদয়ের দহনকে তিনি রূপ দিয়েছিলেন শব্দে। আর মৃত্যুর পর চারপাশে যখন স্পষ্ট হয়ে ওঠে বিভেদের রেখা, পথ দেখায় তার সৃষ্টি।
তাই তো আজও শতাব্দী পেরিয়ে বৈষম্যহীন সমাজ গঠন, নারী মুক্তি কিংবা স্বাধিকার থেকে অভ্যুত্থানের বাঙালির জীবন পথের বাঁকে বাঁকে সঙ্গী হয়ে আছেন নজরুল। অসীম সৃষ্টির পিপাসা বুকে নিয়ে বহুবার ঘুরে ফিরেছেন শূন্য হাতে, বঞ্চিত হয়েছেন বারবার, তবু অবিরাম সুর তুলেছেন প্রণয়ে, কাব্যে আর দ্রোহে। তিনি সেই অনিবার্য উচ্চারণ, অবহেলায় যাকে এড়ানো যায় না। তাই তো সংকটের মেঘ যত ঘন হয় ততই স্পষ্ট হয়ে ওঠে চেতনার সব ভেদ রেখা মুছে দিয়ে তারই রচিত সাম্যবাদের সেতু। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। নজরুলের সমগ্র জীবনের সৃষ্টি আর চিন্তার গভীরে মানুষই ছিল মূল মন্ত্র। সমাজের কল্যাণ বলতে তিনি বুঝেছেন মানবের কল্যাণ। তাই তো আজও সাম্যের পৃথিবী গড়ার নীরব কিংবা সরব সংগ্রামে এক অদৃশ্য ছায়া হয়ে তিনি যেন হাত রাখেন বঞ্চিত মানুষের কাঁধে। তার বইয়ের নাম সর্বহারা, তার বইয়ের নাম সাম্যবাদী, ভাঙার গান, ফণিমনসা, জিঞ্জির, নামগুলো দিয়ে তো বুঝতে পারবেন যে জিনিসটা কি। অগ্নিবীণা, বিষের বাঁশি, তার পুরো জীবনটাই তো বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্য তিনি উৎসর্গ করে গেছেন। কেবল শ্রেণী বিভাজন দূর করা নয়, গভীর অন্ধকারে ডুবে থাকা নারীদের আলোর দিকে যাত্রায় শত বছরের প্রথা ভেঙে প্রেম, বিরহ, সুন্দর ও মায়ার প্রতীক ছিন্ন করে নারীকে দাঁড় করিয়েছেন সংগ্রামের মঞ্চে। নারীর জয়গান নজরুল করেছেন এবং তিনি তার গানে বলছেন, জাগো নারী জাগো বন্যী শেখা। এই যে নারীকে তিনি আহ্বান করছেন সংগ্রামে তার অধিকার অর্জন করবার পথে, সেটা কিন্তু একটা অনেক বড় ঘটনা। আজ থেকে 100 বছর আগে এটা কল্পনাই করা যায় না যে 100 বছর আগে একজন কবি সেই ধর্মান্ধ, সেই কুসংস্কারাচ্ছন্ন একটা সমাজে, পরাধীন একটা সমাজের নারীকে জাগাতে যাচ্ছেন। তার নীরব হওয়ার পর কেটে গেছে বহু বছর, তবুও জীবনের সকল স্থবিরতার কালে, সংকটে কিংবা গোপন নিশীথে তার কাছেই আশ্রয়। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদ সুযোগ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের আরও বেশি সতর্ক হতে হবে বলেও জানান তিনি। শনিবার দুপুরে লক্ষ্মীপুরে ওয়ার্ড বিএনপির সম্মেলনের নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা বলেন। প্রত্যেকটা উপদেষ্টা যারা রয়েছেন তারা যদি খুব অ্যালার্ট না হয়, খুব সতর্ক না হয়, দ্রুত হাসিনার বিচার ব্যবস্থা যদি না হয়, দৃশ্যমান যদি না হয়, ত্বরান্বিত যদি না হয়, তাড়াতাড়ি যদি না হয়, তাহলে দেশের মানুষ কিন্তু খুব কষ্ট হয়। নির্বাচন করতে হবে। তাহলে নির্বাচন করতে হলে একদিকে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে, আরেকদিকে দ্রুত সংস্কারের কাজ করতে হবে। দেশটাকে আমরা ঐক্যের মধ্যে না নিয়ে যেতে পারি, সুদৃঢ় ঐক্যের উপর ভর যদি না করতে পারি, সুযোগ কিন্তু তারা নেবে। ফ্যাসিস্ট কিন্তু থাবা মারার জন্য বসে আছে। চাঁদপুরে বিএনপি সদস্য সংগ্রহ শুরু হয়েছে। শনিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। এ সময় বক্তারা বলেন, বিএনপিতে এখন আর পতিত আওয়ামী লীগের দোসর কাউকে স্থান দেওয়ার সুযোগ নেই। অনুপ্রবেশ ঠেকাতে দলের সকল ইউনিটকে কঠোর হওয়ার আহ্বান জানান দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। আওয়ামী লীগের কোনো পদ্ধতিতে নাই, কিন্তু 17 বছর আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল, এরা চুপচাপ ছিল, কিন্তু আমাদেরকে হয়রানি করেনি। এটার এখতিয়ার হলো সেই স্থানীয় নেতৃবৃন্দ। আমি বলে দিতে পারব না এই লোকটা ভালো, আপনি দিয়ে দেবেন। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা 4 ঘন্টা অভিযান চালায় সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। দুদক জানায়, কর্মকর্তাদের অনুপস্থিতি, পরিমাণের চেয়ে কম পরিমাণ খাবার বিতরণ ও ওষুধ বিতরণে অনিয়মের সত্যতার প্রমাণ মিলেছে অভিযানে। এরই সঙ্গে প্রমাণ মেলে কয়েকজন ঠিকাদারের গাফিলতিরও। এসব বিষয়ে কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।
প্রধান আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, ওনাকে পাই না। ওনার যে আবাসিক অফিসার আছেন, আরএমও আছেন, তাকেও আমরা পাই না। রোগীদের দুপুর এবং রাতের মিলে 210 গ্রাম খাবারের কথা, সেখানে আমরা মাত্র 112 গ্রাম, অর্থাৎ অর্ধেক পরিমাণ এখানে তাদেরকে দেয়া হচ্ছে। এছাড়াও আমরা ওষুধ যে কাউন্টার আছে সেখানে গিয়েও আরও কিছু বিষয় আমাদেরকে অনিয়মের বিষয় আমাদের কাছে প্রতীয়মান হয়। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার 4 নদী দখল দূষণ মুক্ত করতে শিগগিরই চুক্তি করা হবে, পুনরুদ্ধার করা হবে টঙ্গীর তুরাগ নদ। শনিবার সন্ধ্যায় গাজীপুরে নদী ও জলাভূমি সিম্পোজিয়াম 2025-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান আরও বলেন, শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে। জেলায় দখল হওয়া জলাশয় ও বনভূমি উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা। অনুষ্ঠানে তুলে ধরা হয় 16টি প্রস্তাবনা। যেমন আপনার জনসাধারণের ইন্ডাস্ট্রিগুলো চাইলেই বিপুল পরিমাণ পানি বিনা পয়সায় তুলতে পারবেন না, এবং প্রাইসিংটাও এমনই হবে, ওনাদের সাথে কথা বলেই হবে, কালকেই শুরু হবে না, তাদেরকেও তো একটু সময় দিতে হবে। প্রাইসিংটা এমন হবে যাতে করে ওনারা রিইউজ করার দিকেই ঝুঁকে পড়েন। বেশি টাকা দিতে গেলে তো ওটা আর লাভজনক হবে না। এখানে যেটা সুখবর সেটা হচ্ছে যে বিদেশি দাতা গোষ্ঠীরা যারা গার্মেন্টসের কাপড় নেন তারা বলছেন যে তোমাদেরকে পানি রিসাইকেল করতে হবে, বিদ্যুৎ রিনিউয়েবল হতে হবে, এবং রপ্তানি খাতের জন্য যখন যারা ক্রেতা তারা কিছু কথা বলেন তখন রপ্তানি খাত কিন্তু আগ্রহ ভরে সেটা শোনে। মাত্র 2 বছর পার হলেও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা 117 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেটের অত্যাধুনিক বাস টার্মিনালের এক অংশের দেয়ালে দেখা দিয়েছে ফাটল, মরিচা ধরেছে চেয়ারে, খসে পড়েছে লাইট। 68 বাস পার্কিংয়ের জায়গার চাহিদা থাকলেও টার্মিনালের ধারণ ক্ষমতা 280। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। মরিচা ধরেছে চেয়ারে, খসে পড়েছে লাইট, এমনকি ওয়াচ টাওয়ারটিও তালাবদ্ধ অবস্থায় অনেকটা পরিত্যক্ত। এই চিত্র মাত্র 2 বছর আগে নির্মাণ করা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের। সার্বিক নিরাপত্তায় 130টি সিসিটিভি ক্যামেরা থাকলেও 11টি সিসি ক্যামেরা নষ্ট। যাত্রীদের বসার স্থানসহ নোংরা পরিবেশে পরিণত হয়েছে টার্মিনালটি। শুধু তাই নয়, যাত্রীদের বিশ্রামাগারের এক অংশের দেয়ালে ধরেছে ফাটল। 200 হাতের মতো হলেও ফাটা দিয়ে দিছে। কোন শ্রমিকের মাথায় যে কোন সময় পড়বে এটা ঠিক নাই। ওয়ালটা ভাঙ্গিয়া পড়ে তো আমরা অনেক মানুষ মারা দিতে পারে। রক্ষণাবেক্ষণের যে দায়িত্বগুলো, এই দায়িত্বগুলো সঠিক মতো পালন হচ্ছে না, যার জন্য সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে জোর তুফানের লাগিয়া প্রায় 11টা ক্যামেরা অফ আছে, তবে কর্তৃপক্ষরে জানানি হয়েছে খুব শীঘ্রই এগুলা মোটামুটি মেরামত করা হইব, তারা এই আশ্বাস দিচ্ছে আমারে। জায়গা স্বল্পতার কারণে টার্মিনালের ভেতরে রাখা যাচ্ছে না সব বাস। অনেকটা বাধ্য হয়েই সড়কে গাড়ি পার্কিং করা হচ্ছে বলে জানান পরিবহন শ্রমিকরা। আমাদের আসলে আরো জায়গার প্রয়োজন। এখানে টার্মিনালের আশপাশ কিছু খালি জায়গা রয়েছে, সরকারি জায়গা রয়েছে, এগুলো যদি একুয়ার করে আমাদের সিলেটের লোকাল গাড়িগুলোকে যদি জায়গা করে দেওয়া হয়, ইনশাল্লাহ আমাদের একটা সুন্দর একটা পরিবেশ ফিরে আসবে। টার্মিনালের ভিতরের যে ফ্যান বা চেয়ারগুলো রয়েছে এগুলা ভেঙে যাচ্ছে, লাইটগুলা মেরামত, ফ্যানগুলা মেরামত বা অন্য ফয় পরিষ্কার ক্লিন করার জন্য আমার সবিনয় অনুরোধ। টার্মিনালটির জায়গা সম্প্রসারণের প্রস্তাবনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ক্যাপাসিটি বাড়ানোর জন্য একটা ফল মার্কেট আছে, সেই ফল মার্কেটের জমি অধিগ্রহণ করে আমরা বাস রাখার জন্য ইয়ার্ড তৈরি করার জন্য একটা প্রস্তাবনা দিয়েছে, সেটা কিন্তু এখনো বাস্তবায়ন হয় নাই। 2023 সালের 15 ফেব্রুয়ারি 117 কোটি টাকা ব্যয়ে 8 একর জায়গায় আসাম টাইপ নির্মাণ শৈলীর অনুকরণে কদমতলী বাস টার্মিনাল নির্মাণ করে সিলেট সিটি কর্পোরেশন। নানান অব্যবস্থাপনায় বেহাল দশা সিলেটের আধুনিক এই বাস টার্মিনালের। সব সমস্যার সমাধান করে দ্রুত ব্যবহার উপযোগী করার দাবি সিলেটবাসীর। সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড থেকে অপু বণিক, সময় সংবাদ। নির্মাণের 42 বছরেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে। টার্মিনাল ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ও ছাদ ভেঙে পড়ার আতঙ্ক লেগেই থাকে যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টদের। নেই কোনো বিশ্রামাগার, খাবার, হোটেল ও টয়লেট। তবে জেলা পরিষদ কর্মকর্তাদের দাবি টার্মিনালটিকে ঢেলে সাজাতে প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
দেখে মনে হবে জরাজীর্ণ পরিত্যক্ত ভবন, বিভিন্ন স্থানে ফাটল ও ছাদ ভেঙে পড়ার আতঙ্ক, ময়লা কাদামাটিতে নোংরা পরিবেশ, নেই কোনো টয়লেট, খাবার দোকান, যাত্রী ছাউনি ও বিশ্রামাগার। এমন বেহাল দশা জামালপুরের একমাত্র বাস টার্মিনালের। এখান থেকে প্রতিদিন টাঙ্গাইল, ঢাকা, বগুড়া, পাবনা, বেনাপোল সহ ময়মনসিংহ রোডে বাস চলাচল করে, কিন্তু টার্মিনালটির এমন দশায় যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টদের ভোগান্তি চরমে। এই গাড়ি থেকে নামা যায় না, ভালো কোনো পরিবেশ নাই, হোটেল নাই, গাড়ি যেখানে রাখি এখানে প্রস্রাব পায়খানা করে। অনেক জায়গায় অনেক উন্নত হয়েছে, কিন্তু আমাদের জামালপুর টার্মিনালটা এখনো কোনো উন্নত হলো না। টয়লেট নাই, প্রস্রাবখানা নাই, আমাদের গোসল করার কোনো জায়গা নাই। পেটে অবশ্য ক্ষুধা, কিন্তু ক্ষুধা থাকা সত্ত্বেও খাওয়ার মতো কোনো হোটেল নেই, পরিবেশ ওরকম ভালো না। শুরু তো নেই দেখতেছি এরকম টার্মিনাল কাজ হয় না। বাস টার্মিনালে নামতে পারি না, রাস্তার পরে টার্মিনালের পরিবেশ ভালো না। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, দীর্ঘদিন ধরে এই কাজ হয়নি টার্মিনালটির। 2024-25 অর্থ বছরে 80 লক্ষ টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করে প্রকল্প পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদেরকে চিঠি দিয়েছে যে বড় প্রকল্প হিসেবে তারা এটা প্রধান প্রকৌশলীর কাছে চিঠি দিয়েছে, কারণ ওটা এলজিআরডি থেকে ভেরিফাই করে আসতে হয়। তো ওখান থেকে অনুমোদন হয়ে আসলে আমরা এখানে টেন্ডার ডাকবো এবং আমরা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। 1983 সালে জেলা পরিষদের অর্থায়নে 2 একর 88% জমির ওপর বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। একতলা বিশিষ্ট ভবন নির্মাণে ব্যয় হয় 12,50,000 টাকা। সময় সংবাদ, জামালপুর। 9 দফা দাবিতে একাডেমিক কার্যক্রম শাটডাউন করে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা বলেন, কম্বাইন্ড একাডেমিক পদ্ধতির কারণে শিক্ষার মান, মূল্যায়ন ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই শিক্ষার মানোন্নয়নে স্বতন্ত্র পরীক্ষা পদ্ধতি ও একাডেমিক সক্রিয়তা প্রতিষ্ঠার দাবি জানান তারা। এ সময় শিক্ষার্থীরা 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন তারা। নাটোরে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের দীঘাপতিয়া এমকে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বগুড়ার 11 পদাতিক ডিভিশনের আওতাধীন 11 এসপি রেজিমেন্টের তত্ত্বাবধানে এবং কাদিরাবাদ সিএমএইচ এর 6 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরিচালনায় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে গাইনি, মেডিসিন, শিশু এবং চক্ষু রোগে আক্রান্ত প্রায় 1200 নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ, ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে গরিব অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। শনিবার সকালে শুরু হয় দিনব্যাপী এ কর্মসূচির। এতে বিনামূল্যে ওষুধ দেয়া, প্রসূতি, চক্ষু রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা দেন। অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল HM সাদেক উলিদ। মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা গ্রামীণ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দরগড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2000 সাল থেকে কমিউনিটি ক্লিনিক চালু হয়। কিন্তু সিলেটের কমিউনিটি ক্লিনিকগুলো জনগণের স্বাস্থ্যসেবায় তেমন ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ সেবা প্রত্যাশীদের। প্রায় এই ক্লিনিকগুলো বন্ধ থাকেন না স্বাস্থ্যকর্মীরা। তবে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্বাস্থ্য বিভাগ। নৌশাদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। লাগিয়ে আসলাম, প্রায় সময় বন্ধ থাকে, ও যাইলাম গিয়ে ওষুধ আর পাইলাম না, বন্ধ। সুবিধা বঞ্চিত এই নারীর মতো আরও অনেকেই কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে এসে ফেরত যাচ্ছেন।
দেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগণ নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে সমন্বিত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পাওয়ার কথা, কিন্তু কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত তারা। সিলেট সদর উপজেলার জাঙ্গাইল কমিউনিটি ক্লিনিকটি সপ্তাহে 6 দিন খোলা রাখার কথা থাকলেও আজ বৃহস্পতিবার দুপুর 12টায় এসে এই ক্লিনিকটি বন্ধ পাওয়া গেল। এভাবে প্রায় দিন এই ক্লিনিকটি বন্ধ থাকে বলে অভিযোগ করেছেন রোগী এবং স্থানীয়রা। প্রায় সময় রোগীরা আসে, বন্ধ দেখে ওরা চলে যায়। মাঝে মধ্যে তেমন পাই না, বন্ধ থাকে। সিলেট সদর উপজেলার 22টিলা কমিউনিটি ক্লিনিক বন্ধ। এইভাবে বন্ধ পাওয়া যায় দক্ষিণ সুরমার সুলতানপুর এলাকার কমিউনিটি ক্লিনিকটি। কোনোটি খোলা হয় সপ্তাহে 1 দিন, আবার কোনোটি কয়েক ঘন্টার জন্য। সপ্তাহে 1 দিন খোলা থাকে, আগে খোলা থাকতো, বাট বর্তমানে খোলা থাকে না। কোনোদিন সপ্তাহে 1 দিন খুলে, কোনোদিন 2 দিন খুলে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত প্রতিটি ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবার কল্যাণ সহকারীর পদ রয়েছে। ছুটি সহ নানা অজুহাতে এই 3 ব্যক্তি কেন্দ্রে অনুপস্থিত থাকেন। 3টা পর্যন্ত একদিন ওরা রেগুলার থাকে না। সপ্তাহে 6 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ক্লিনিক খোলা থাকার কথা। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা বলছেন তাদের কর্মীদের 2 দিন থাকার কথা, আর 6 দিনের 1 দিন বন্ধ থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। এখন আমার কর্মী সপ্তাহে 2 দিন থাকলো, যদি কোনো কারণে অসুস্থ হলো বা মাতৃত্বকালীন ছুটিতে থাকে, যে কোনো কারণে ছুটিতে, তখন পার্শ্ববর্তী যে আমার মাঠকর্মী আছে তারা তখন ওই অতিরিক্ত দায়িত্ব হিসাবে এটা পালন। কোনোভাবে বন্ধ রাখার কোনো সুযোগ নেই। এরকম যদি কোনো জায়গায় কোনো ক্লিনিক বন্ধ থাকে তাহলে আমরা এটা অবশ্যই ব্যবস্থা নেব। দেশে বর্তমানে 13,800 কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে 946টি, এছাড়াও আরও 10টির নির্মাণ কাজ চলছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। হাওড় উপজেলার নেত্রকোনার খালিয়াজুড়িতে বজ্র নিরোধী আশ্রয় কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও অবকাঠামোর অস্তিত্ব মিলছে না। নেই পর্যাপ্ত বজ্র নিরোধক দণ্ড, যেগুলো আছে তাও সচল কিনা সন্দেহ। তবে এ বিষয়ে জানেন না জেলা প্রশাসকও। আর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দাবি, এ সংক্রান্ত কোনো প্রকল্প নেওয়া হয়নি। জেলার হাওড়াঞ্চলে বজ্রপাতে গেল 6 বছরে প্রাণ হারিয়েছেন 73 জন। আলপনা বেগমের তথ্য ও আবুল সুফিয়ানের ছবিতে রিপোর্ট। কয়েক কিলোমিটার পরপরই এক একটি হাওর নেত্রকোনায়। ফসল কাটার সময় প্রতি বছরই কম বেশি বজ্রপাতে কৃষক মারা যান। জেলে সহ অনেক গবাদি পশুরও মৃত্যু ঘটে একই কারণে। প্রাণহানি ঠেকাতে সাবেক জেলা প্রশাসক কাজী আব্দুর রহমানের তত্ত্বাবধানে 2021 সালের 24 মে খালিয়াজুড়ি উপজেলায় একটি বজ্রপাত নিরোধী আশ্রয়কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। ঘটা করে জনপ্রতিনিধি সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উদ্বোধন করলেও বর্তমানে সেই নাম ফলকটি বিলীন। অথচ কেউ জানে না কোন প্রকল্পের অধীনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। শুধু এটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, বাট কিন্তু ওই কোনো শেডো বা কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়নি। আমার একটা মহিষ আমি হাওড়ে নিয়ে গেছি সকালবেলা, পরে দিন খারাপ করছে, তখন আর মহিষ নিয়ে বাড়িতে আসতে পারি নাই। বাচ্চাওয়ালা মহিষ ওইখানে ঠাড়া করে মারা গেছে। আতঙ্কে থাকি আমরা, অনেক ভয়ে থাকি। আকাশের অবস্থা যখন খারাপ দিই তখন আমরা চলে আসি মাঠের থেকে দৌড়া। আশ্রয় দূরে কথা, সাইনবোর্ডটি পর্যন্ত নেই। এই যে এখানে একটা টাকার অপচয় হলো, এই অপচয়টা টাকাটা গেল কোথায়, আমরা সেটা তদন্ত দাবি করছি। তবে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দাবি, তিনি আসার আগেই বিভাগীয় কমিশনার পরিদর্শনকালে নাম ফলকটি উদ্বোধন করা হয়, কিন্তু পরে সেটি আর কোনো প্রকল্প নেওয়া হয়নি। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে কোনো বরাদ্দ ওখানে করা হয়নি, যাওয়া হয়নি পরবর্তীতে, যার কারণে আর ওটি বাস্তবায়ন হয়নি, ওটি কোনো বরাদ্দের কোনো কাজও হয় নাই। ওই নেম ফলকটি ধীরে ধীরে কালক্রমে নষ্ট হয়ে গেছে। জেলা প্রশাসক জানান, জেলা পরিষদ থেকে 4টি আশ্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নামফলক না থাকা কেন্দ্রটির বিষয়ে খোঁজ নেওয়া হবে। আমাদের প্ল্যান অনুযায়ী 4 উপজেলায় আমরা 4টি বজ্র নিরোধক শেড নির্মাণের প্রপোজাল অলরেডি নিয়ে নিয়েছি। আশা করি সেটা হয়তো আপনারা দেখতে পাবেন।
জেলায় চলতি বছরের 15 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত বজ্রপাতে 10 জন মারা গেছেন আর গেল 6 বছরে প্রাণ হারিয়েছেন 73 জন। সময় সংবাদ, নেত্রকোনা। ভোরের সময়ে এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাখাওয়াত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল থেকে কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন নানা শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাঙালির জাতীয় চেতনার প্রতীক কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আজ। প্রতিদিন কত জন্মদিন, কত উপলক্ষ, কত দিবস আমরা পালন করে থাকি, তবে আজকের দিনটি এক বিশেষ কারণে আমাদের কাছে জাতীয়ভাবে খুব বিশেষ। কারণ আজকে যা জন্মদিনটি পালন করা হচ্ছে তার কাছে পুরো বাঙালি জাতির ঋণ। আর সেজন্যই আজকে ভোরের আলো ফোটার পর থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিস্থলে একে একে হাজির হতে শুরু করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একে একে তাকে ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসেন। এবং শুধুমাত্র এখন নয়, আজকে সারা দিনব্যাপী এখানে নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে, নজরুলের বিভিন্ন আলোচনার মাধ্যমে তাকে এই জন্মদিনের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিভিন্ন সংগঠন নয়, সাধারণ মানুষ, সাধারণ মেহনতি মানুষ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আজকে ফুল হাতে তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন। শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার সমাধিস্থলে তো নয়, সারা দেশের বিভিন্ন প্রাঙ্গণে, বিভিন্ন জায়গায় আজকে তার এই জন্মদিন পালন করা হচ্ছে। নজরুলের কথা যদি আমরা বলি, যে আমরা বারবার বলে থাকি যে শতাব্দী পেরিয়ে তিনি কতটা প্রাসঙ্গিক, এই প্রশ্নটি বারবার আসে। কিন্তু যদি আমরা নজরুলের কথা বলতে চাই তাহলে কিন্তু সেই প্রাসঙ্গিকতার জন্য খুব বেশি গবেষণা কিংবা খুব বেশি দূরের পেছনে তাকাতে হয় না। আমরা যদি সাম্প্রতিক সময়ে আমাদের যে গণ অভ্যুত্থান আমরা পার করে এসেছি, যে অর্জন আমাদের জাতীয় ইতিহাসের খাতা জন্ম হয়েছে, তার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো এই গণ অভ্যুত্থানে ঢাকা শহরে কিংবা সারা দেশের বিভিন্ন আন্দোলনের স্লোগানে এবং তাদের যে প্ল্যাকার্ডে কিংবা শহরের যে অলিতে গলিতে এবং কি রাস্তার পাশে যে দেয়ালে, সেখানে নজরুলের বাণী কতটা অনুপ্রাণিত করেছে। আরেকটি বিষয়, আপনি জানি আজকের এই নজরুলের 126তম জন্মদিবস খুব বিশেষ কারণ হচ্ছে আমরা জানি যে স্বাধীনতার পর 1972 সালের 24 মে কবিকে কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশ সরকার। এরপরে তাকে বাংলাদেশের মানুষ তাকে জাতীয় কবি ঘোষণা দিয়েছিলেন, কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি কিন্তু তখনও দেওয়া হয়নি। রাষ্ট্রীয়ভাবে তাকে পুরস্কৃত করা হয়েছে, তার গান বিভিন্ন উৎসবে বেঁধেছে, কিন্তু রাষ্ট্রীয় জাতীয় কবি হিসেবে যে স্বীকৃতি সেটি কিন্তু তিনি পাননি। কিন্তু আজকে তার এই 126তম জন্মবার্ষিকীর আগে আমরা জানি গত ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকার গেজেটভুক্ত করে তাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় পুরস্কার স্বীকৃতি করেছেন। সেজন্যই নজরুলের এই জন্মবার্ষিকী খুবই ব্যাপক মাহাত্ম্য অর্জন করেছে। তো এই ছিল আমার কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। মীর কাদিম আড়তে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা পর্যন্ত। দর সহনীয় না হওয়ায় সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তারা। আর আড়তদাররা বলছেন পরিবেশ বিপর্যয়ে নদী, খাল, বিলে মাছ পাওয়া যাচ্ছে কম, তাই দর বেশি। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মীর কাদিম হাটে ইলিশ ঘিরে ক্রেতা বিক্রেতার ভিড়। বাজারে ইলিশের সরবরাহ ভালো, তবে দামে আগুন। 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 2500 টাকা দরে, আর 1 কেজি ওজনের ইলিশের দর 2200 টাকা। শতাব্দী প্রাচীন এই হাটে ইলিশ ছাড়াও রুই, কাতল, বোয়াল, পাঙ্গাস, শিং সহ হরেক রকমের মাছের পসরা বসেছে। হিমায়িত সামুদ্রিক মাছও মিলছে হাটটিতে, তবে সব মাছেরই দর চড়া, যেটির জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তারা। খুচরা দোকানের যে দাম এখানেও সেই দাম, এখানে সিন্ডিকেটে করে রাখছে, জিম্মি করে রাখছে। এখন তো বর্ষাকাল, মাছের মৌসুম, তো সেই হিসাবে তো মাছের দাম কম হওয়ার কথা। মাছ এখানে খুবই কম, মাছের দাম বেশি, মাছ কম, মাছ নাই কারণে। আড়তদাররা বলছেন পরিবেশ বিপর্যয়ের কারণে ভরা মৌসুমেও নদী, খাল, বিলে মাছ পাওয়া যাচ্ছে কম, তাই দর বেশি। এই দিনে আপনার ইলিশ মাছ 1500, 1600, 1700 রুপে কেজি বেচতে পারি নাই, এখন 2500, 2600 টাকা কেজি বেশি, মাছ নাই কারণে। বৃহৎ হাটটিতে মাছ আসে অন্তত 15 জেলা থেকে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।
ময়মনসিংহ বিভাগে এবারের কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 5,70,000 পশু, যা স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্ধৃত থাকবে 1.5 লাখেরও বেশি। এদিকে ঈদুল আজহা সামনে রেখে মৌলভীবাজার ও হবিগঞ্জের খামারগুলোতে চলছে বাড়তি পরিচর্যার ব্যস্ততা। কোরবানির হাট এখনও পুরোপুরি জমে না উঠলেও অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়ে গেছে গরু কেনাবেচা। খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে কড়া নজরদারির কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কেবল একটি গরু, এই পশুটি ভালোবাসা আর আশার প্রতীক হয়ে উঠেছে ময়মনসিংহের চর নীলক্ষিয়ার শামীমা আক্তারের কাছে। 2 বছর ধরে সন্তানের মতো লালন পালন করছেন শাহিওয়াল জাতের এই ষাঁড়টিকে। এখন তার সব অপেক্ষা কোরবানির হাট ঘিরে। সন্তান যেমন লালন পালন করছি, তারা এরকম লালন পালন করছি, এরকম করে তারা বড় করছি। বুসি, কুদি, পোলট্রি, চিরা এরকমই খাওয়ান তারা খাওয়াইছি। বেতনের নেত আছে 3 লাখ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় বিভাগে কোরবানির জন্য লালন করা হয়েছে 5,70,813টি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 1,61,594টি পশু। সাইলেস, ভুট্টা দিয়া, ঘাস, খের দিয়া খাওয়ায়, 2 বেলা খাওয়ান দেই। দেশি গরুর ভালো সাড়া পেয়েছি, মোটামুটি সেল হয়ে গেছে, অল্প কয়েকটা গরু আছে। অনলাইনে ঘাটাঘাটি করছিলাম, ওনাদের সাথে যোগাযোগ করে ফার্মে চলে আসি। আমি একটা নিয়েছি অলরেডি। দেশীয় পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা পশু ঠেকাতে কড়া নজরদারির কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ময়মনসিংহের কোনো বর্ডার এলাকা থেকে অবৈধভাবে কোনো গবাদি পশু যাতে না আসতে পারে, সেই জন্য আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত এবং সেই ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে কোরবানি সামনে রেখে মৌলভীবাজার ও হবিগঞ্জের খামারগুলোতে ব্যস্ততা কোরবানির পশু পরিচর্যার। শেষ সময়ে পশুর বাড়তি যত্ন করছেন প্রান্তিক কৃষক। কোরবানির হাট এখনও পুরোপুরি জমে না উঠলেও অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়ে গেছে গরু বেচাকেনা। এবছর দেশি মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি বলে জানান খামারিরা। গরু সুন্দর দেখলেও সবার ভালো লাগবে, আশা করি ক্রেতা দেখলে পছন্দ করবো। আইসি গরু দেখা কেনার লেগে, তো খামারে বড় বড় গরু আছে অনেকগুলা। আমার এখানে সবভাবে গরু বিক্রি হয়, লাইভ ওয়েটও গরু, অনলাইনেও কিছু সেল হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের দেয়া তথ্য মতে এবছর মৌলভীবাজারে কোরবানির জন্য প্রায় 80,637টি গবাদি পশু প্রস্তুত, আর হবিগঞ্জে 71,000 গরুর চাহিদার বিপরীতে মজুদ রয়েছে প্রায় 70,000। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% করা সহ 10 দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ আধা বেলা ধর্মঘটের ডাক দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর মহানগরীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, যাচ্ছি তার কাছে। তেল বিক্রির কমিশন 7% বৃদ্ধি সহ 10 দফা দাবিতে রাজশাহীতে ট্যাঙ্ক লরি মালিক সমিতি, পাম্প মালিক সমিতি তারা আজকে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত পাম্পে কোনো ধরনের তেল দিচ্ছেন না, এবং পাম্পে এই তেল দেয়া বন্ধ রাখার কারণে সাধারণ যেসব যাত্রী আছেন, বিশেষ করে বিভিন্ন যানবাহন চালক আছেন, তারা কিন্তু চরম বেকায়দার মধ্যে পড়েছেন। তারা যেটি বলছেন যে আসলে এভাবে হঠাৎ করে আসলে পাম্প বন্ধের ঘোষণায় তারা কিন্তু তাদের যে বিভিন্ন গন্তব্যস্থল তারা কিন্তু সেখানে যেতে পারছেন না। অনেকের মোটরসাইকেল বা গাড়িতে কিন্তু আগে থেকে তেল নেওয়া নেই, যে কারণে তারা চরম বেকায়দার মধ্যে পড়েছেন। তারা যে 10টি দফা দাবি জানিয়েছেন, এর মধ্যে অন্যতম যে দাবিগুলো আছে সেই দাবিগুলো হচ্ছে খোলা ঘর বা স্থান থেকে অবৈধভাবে মেশিন স্থাপন করে জ্বালানি তেল বিক্রি করা হয় সেটি বন্ধ করতে হবে। ডিলারশিপ ছাড়া বিপণন, সরকারি তেল বিক্রি বন্ধ করতে হবে। ট্যাঙ্ক লরি চালক সংকট মোকাবেলায় চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সহজ করতে হবে। পাশাপাশি গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় ট্যাঙ্ক লরি যত্রতত্র থামানো যাবে না। তেলের ডিপোর গেটে কাগজপত্র পরীক্ষার সরকারি যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করার এবং আন্তজেলা রুট পারমিট ইস্যু করার দাবি জানানো হয়েছে এই 10টি দফা দাবির মধ্যে। পাশাপাশি আরও যে দাবিগুলো রয়েছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে সহজ অধিদপ্তরের যে ইজারা ভূমির মাসুল আগের মতো বহাল রাখা, নবায়নকালীন
সময়ে নির্ধারিত ইজারা মাসুলের পে অর্ডার সহ আবেদন নির্বাহী প্রকৌশলীর অধিদপ্তরে জমা দিলে সেটিকে নবায়ন হিসেবে গণ্য করা, বিএসটিআর পূর্বের নিয়ম অনুযায়ী ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই কার্যক্রম পরিচালনা, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক লরি ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফিস ও নিবন্ধন প্রথা বাতিল সহ এই 10টি দফায় দাবি এখানে মূলত জানানো হয়েছে। এই দাবিগুলোর যদিও তারা 12 দিন আগে অর্থাৎ 12ই মে তারা ঢাকায় সংবাদ সম্মেলন করে 12 দিনের আলটিমেটাম দিয়ে দাবিগুলো করেছিলেন এবং এই দাবিগুলো করার ফলে কিন্তু এই দাবিগুলো করার ফলে এখন পর্যন্ত সেটি পূরণ না হওয়ার কারণে তারা সেটি কিন্তু নতুন করে এই ধর্মঘটের ডাক দিয়েছেন এবং এই ধর্মঘট তারা মালিক যারা সমিতির নেতৃবৃন্দ আছেন তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেটি যদি আদায় না হয় সেটি পরবর্তীতে কিন্তু আরও কঠোর কর্মসূচিতে তারা যাবেন এবং প্রয়োজনে তারা লাগাতার এই পাম্প বন্ধ রাখার মতো কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করবেন বলে আমাদের কিন্তু জানিয়েছেন। তো সব মিলে আসলে এখন পর্যন্ত আমরা যদি বলি সাধারণ মানুষ এই পাম্পের ভেতরে আসছেন, অনেকেই এই পাম্পের এখানে আসার কারণে তারা চরম বেকায়দার মধ্যে পড়তে হচ্ছে এবং সবাই কিন্তু ঘুরে কিন্তু ফেরত যাচ্ছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ যে মানুষজন আছেন তারাও আসছেন, তারাও এই পূর্ব নির্ধারিত যে আসলে কোনো ধরনের পূর্ব নির্ধারিত যে আগে ভাগে কোনো ঘোষণা না দেওয়ায় এই বেকায়দার মধ্যে পাম্প মালিকরা ফেলেছেন এমনটাই আসলে তারা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। উত্তেজনার মধ্যেই জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকা পরিদর্শন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি সেখানকার বাসিন্দাদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন রাহুল গান্ধী। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। কাশ্মীর সীমান্তের শহর পুঞ্জ মাত্র কদিন আগেও গোলাবর্ষণে কেঁপে উঠেছিলেন ওই এলাকার সাধারণ মানুষ। প্রাণও হারিয়েছেন অনেকে, ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। সেই ক্ষতচিহ্ন যেন এখনও স্পষ্ট। এমন বাস্তবতা খুব কাছ থেকে দেখে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রাহুলকে দেখে কান্নায় ভেঙে পড়েন। এদিন সফরের অংশ হিসেবে কংগ্রেস নেতা স্থানীয় স্কুলে ঢুকে শিশুদের সঙ্গেও কিছুটা সময় কাটান। এরপর যান গুরুদ্বার এবং হিন্দু মন্দিরে। পাক গোলাবর্ষণে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। बहुत बड़ी ट्रेजेडी है, बहुत लोगों की डेथ हुई है, नुकसान हुआ है। डायरेक्ट सिविलियन एरियाज में लोगों से बातचीत की, उनकी जो समस्या है उनको समझने की कोशिश की। उन्होंने मुझे कहा है कि 2-3 चीजें नेशनल लेवल पे रेज करनी है, वो मैं रेज करूंगा। পুঞ্জ সফর শেষে দিল্লি ফেরার পথে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, পাকিস্তানি হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দাবিগুলো তিনি জাতীয় স্তরে উত্থাপন করবেন। এছাড়াও দুর্গতদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন রাহুল গান্ধী। 22 এপ্রিল কাশ্মীরের পয়েলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে 7 মে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। জবাবে ভারতেও পাল্টা হামলা চালায় পাকিস্তান। টানা 4 দিন ধরে সীমান্তে সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি হয় প্রতিবেশী পরমাণু শক্তিধর 2 দেশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পদক্ষেপের কারণে আলোচনায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত জানান ডোনাল্ড ট্রাম্প। ভিন্ন আরেকটি কারণে এই বিশ্ববিদ্যালয়টি বেশ আলোচিত। এখানে পড়াশোনা করে পরবর্তীতে নিজ দেশকে নেতৃত্ব দিয়েছেন এমন বিশ্বনেতার সংখ্যা খুব একটা কম নয়। সম্প্রতি এমন একটি তালিকা তৈরি করেছে বার্তা সংস্থা রয়টার্স। উচ্চশিক্ষার জন্য বিশ্বজুড়ে শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে থাকে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নাম। এই বিদ্যাপীঠ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে নিজ দেশকে নেতৃত্ব দিয়েছেন বহু বিশ্বনেতা। হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিতের ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা বিভিন্ন দেশের বর্তমান সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধানের তালিকা দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি ছিলেন হার্ভার্ডের শিক্ষার্থী। অর্থনীতির ওপর তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি গ্রহণ করেছেন। 1968 সাল থেকে 1979 সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা পিয়েরে এলিয়ট ট্রুডো ছিলেন হার্ভার্ডের শিক্ষার্থী। এই রাজনীতিবিদ পলিটিক্যাল ইকোনমিতে মাস্টার্স ডিগ্রি করেছেন। এছাড়া আমেরিকা মহাদেশ থেকে কলম্বিয়া, চিলি, মেক্সিকোর সাবেক কয়েকজন প্রেসিডেন্টও পড়ালেখা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কজন বর্তমান সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধানও শিক্ষা অর্জন করেছেন বিশ্বের অন্যতম সেরা এই বিদ্যাপীঠ থেকে। 2024 সাল থেকে ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী শেরিং টোবগে পড়েছেন হার্ভার্ড থেকে। তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপর মাস্টার্স গ্রহণ করেছেন। তালিকায় আছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা, সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। হার্ভার্ড থেকে পড়ালেখা করেছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। আফ্রিকা মহাদেশের অনেক রাজনীতিবিদ উচ্চশিক্ষা নিয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। বতসোয়ানার বর্তমান প্রেসিডেন্ট ডুমা গিডিয়ান বোকো এই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স করেছেন। 2006 থেকে 2018 সাল পর্যন্ত লাইবেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা এলেন জনসন সার্লেফও ছিলেন হার্ভার্ডের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী নাগরিকরা একসময় কর্পোরেট ট্যাক্স ছাড়া ব্যবসা বাণিজ্য পরিচালনা করত, কিন্তু সেখানে এখন কর দিয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে ব্যবসায়ীদের। তবে কিভাবে সঠিক নিয়মে কর দিতে হয় সে বিষয়ে অনেকেরই ধারণা নেই। তাই প্রবাসী বাংলাদেশিদের ধারণা দিতে বাংলাদেশ কনসুলেট দুবাই বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করে এক সেমিনারের। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করতে হলে কর্পোরেট ট্যাক্স আদায় করতে হবে। এই বিষয়ে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের কর্পোরেট ট্যাক্স বিষয়ে সচেতন করার লক্ষ্যে সেমিনার আয়োজন করেছে দুবাই বাংলাদেশ কনসুলেট। দেশটির আজমান প্রদেশে আয়োজিত সেমিনারের সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন। যতটা সম্ভব দেশের পণ্য যদি আপনারা নিয়ে আসেন এবং নিয়ে এসে সেটাকে যদি আরো প্রচারে এবং প্রসারে যদি সহযোগিতা করেন, সেটা দিনের শেষে আসলে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করারই করবে। সবাইকে জানাবার চেষ্টা করেছি যারা প্রবাসী ব্যবসায়ী আছেন, যাতে ওনাদের সঠিক ডাইরেকশনের মাধ্যমে প্রপার বিজনেস এক্সিকিউশন হয়। বিশেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাক্স দাখিল না করা, ভুল তথ্য প্রদান ও করের অনিয়মিত পরিশোধের কারণে অসংখ্য প্রবাসী ব্যবসায়ীকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয় প্রতিনিয়ত। মূলত এইসব বিষয়ের উপর পরামর্শ, জিজ্ঞাসা ও করণীয় শীর্ষক সেশন ছিল সেমিনারে। আজমানে 2000-এর উপর রেডিমেড গার্মেন্টসের শপ আছে। সেই সবগুলো হয়তো বা অনেকেই কর্পোরেট ট্যাক্স সম্পর্কে জানে না, বা অনেকে জানে কিন্তু পরিপূর্ণ জানে না। সেজন্য আমরা এই অনুষ্ঠানটি করেছি। কর্পোরেট ট্যাক্স রিলেটেড বিভিন্ন ধরনের আইন কানুন মানতে যে ব্যর্থ হয় তারা জরিমানার মুখে পড়বেন, তাদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। সো এই ঝুঁকিটা যেন না তৈরি হয়, সেই জায়গা থেকে তাদেরকে ইউএই কর্পোরেট ট্যাক্সের যে বেসিক্স সে ব্যাপারে একটা সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে। এই ধরনের সেমিনার বাংলাদেশি ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি জানার ঘাটতি পূরণ করবে বলছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। ফলে ট্যাক্স পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠানের ব্যবসার গতি প্রবাহ ঠিক রাখতে পারবেন বলে জানান তিনি। কর্পোরেট ট্যাক্স সম্পর্কে কতটুকু জানার ঘাটতি আছে, এই নিজের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি পাবে এবং সে নিজে আগ্রহী হবে, বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করবে, অথবা নিজে পড়ালেখা করবে, অথবা কোনো না কোনোভাবে কোনো ট্যাক্স লয়ারের সাথে আলোচনা করবে। আমিরাতের অন্যান্য বিভাগগুলোতেও বাংলাদেশি ব্যবসায়ীদের সচেতন করতে এই ধরনের আরও আয়োজনের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালদ্বীপের লামুগান আইল্যান্ডে প্রবাসীদের পাসপোর্ট তৈরিতে ভ্রাম্যমাণ সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস। সাপ্তাহিক ছুটির দিনও দূতাবাসের এমন উদ্যোগে খুশি দ্বীপটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানী মালে থেকে প্রায় 243 কিলোমিটার দূরবর্তী লামুগান আইল্যান্ডে কর্মরত প্রবাসীদের দোরগোড়ায় পাসপোর্ট তৈরিতে ভ্রাম্যমাণ সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস। প্রবাস বান্ধব দূতাবাসের এই বিশেষ কনসুলার ও কল্যাণ ক্যাম্পে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে বিভিন্ন সেবা গ্রহণের জন্য উপস্থিত হন দ্বীপটিতে কর্মরত বাংলাদেশিরা। এই সময় পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও ফ্রি মেডিকেল সহ 60 জন সেবাগ্রহীতা বিভিন্ন কনসুলার সেবা গ্রহণ করেন।
ই পাসপোর্ট তৈরিতে প্রবাসীদের ভ্রাম্যমাণ সেবায় নেমেছেন মালদ্বীপে থাকা দূতাবাসের পাসপোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে পাসপোর্ট তৈরির দুশ্চিন্তা থেকে রেহাই পাচ্ছেন দূতাবাস থেকে দূরের শহরে কর্মরত রেমিটেন্স যোদ্ধারা। প্রবাসীরা হাতের কাছে দ্রুততম এবং সহজতর সেবা পেয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পূর্বে আমাদের স্টাফ এবং এই আইল্যান্ডের মানুষজন মালে গিয়ে কাজ করার জন্য অনেক অর্থ এবং সময় অপচয় হতো, যার কারণে তারা আসার কারণে আমাদের অনেক উপকার হয়েছে এবং আমি আশা করি সামনে যেন তারা বিভিন্ন আইল্যান্ডে গিয়ে এভাবে আমাদেরকে সহযোগিতা করে। আমাদের সব কিছু সেভ হয়েছে টাকার সময়। তো আমি বাংলাদেশ হাই কমিশনার কনসুলার টিমকে ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের প্রবাস বান্ধব কনসুলার সেবা রাজধানী মালে সহ বিভিন্ন আইল্যান্ডে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে জানান হাই কমিশনার। আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরো বিভিন্ন যে আমাদের আইল্যান্ডগুলো রয়েছে মালদ্বীপ, সেগুলোতেও আমাদের এই কার্যক্রমকে বিস্তৃত করার, যাতে করে আমাদের প্রবাসী বাংলাদেশিরা সেখানে বসেই তাদের এই সেবাটি পেতে পারে। মালদ্বীপে প্রবাসীরা এই ধরনের ভ্রাম্যমাণ সেবায় দূতাবাস সেবা গ্রহণের নানা জটিলতা থেকে রেহাই পাবেন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে এই উদ্যোগ অব্যাহত রাখারও আহ্বান তাদের। সময় সংবাদ, মালদ্বীপ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে 34তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। শুক্রবার প্রথম দিনই মেলায় ছিল লেখক, পাঠক, প্রকাশক ও বইপ্রেমীদের ভিড়। বাংলাদেশ থেকে যাওয়া 20টি প্রকাশনা সংস্থা সহ বইয়ের পসরা সাজিয়ে বসেছে প্রায় 40টি স্টল। মেলা চলবে 26 মে পর্যন্ত। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। শুরু হয়ে গেছে 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা। বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ, বলা যায় হাজারো বইপ্রেমী এই বইমেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নন্দনকানন হিসেবে খ্যাত জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে নাচে গানে বইমেলা প্রাঙ্গণ মাতিয়ে তোলেন অর্ধশতাধিক শিল্পী। শিশু কিশোরদের নাচ, সমবেত সঙ্গীত, লোকজ গান পরিবেশনে উদ্বোধনী পর্বটা বর্ণিল হয়ে ওঠে। শুক্রবার 4 দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসেন। দেশের বাইরে যখন দেখি বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে কোনো আয়োজন হচ্ছে, সেটি সবসময় অনুপ্রাণিত করে। বৈরী আবহাওয়ায় বৃষ্টিস্নাত বিকেলে মেলার প্রথম দিনই লেখক, পাঠক, প্রকাশক ও বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা বলছেন, সাপ্তাহিক কর্মদিবসে প্রথম দিনে এত মানুষের উপস্থিতি এবারের বইমেলাকে স্মরণীয় করে রাখবে। 34 বছরের বইমেলাকে যে প্রবাসী বাঙালিরা ধারণ করছে নিজেদের মনে করে, এটা দেখে আমাদের অনেক গর্ব লাগছে। 4 দিনের মেলায় হাজার হাজার মানুষের সমাবেশ, এটা কি কম কথা? মেলায় এসেছেন বাংলাদেশের অর্থনীতিবিদ রেহমান সুবহান, ভারতীয় লেখক, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন বন্ধু ফিলিস টেইলর। বাংলাদেশ থেকে আসা 20টি প্রকাশনা সংস্থা সহ বইয়ের পসরা সাজিয়ে বসেছে প্রায় 40টি স্টল। আবহাওয়াটা বেশি ভালো না, এরপরেও যতগুলো লোক দেখতে পাচ্ছি ভালোই লাগছে। প্রতি বছরের মতো এবারও থাকছে লেখক পাঠক মুখোমুখি আলোচনা, নতুন বই নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, বিতর্ক, সেমিনার, ওয়ার্কশপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও স্বপ্নীল সজীব। মেলা চলবে 26 মে পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ফিনল্যান্ডের বসন্ত মানেই প্রকৃতির এক রঙিন উৎসব। রাস্তার পাশে আনাচে কানাচে ও মাঠ জুড়ে ছড়িয়ে থাকা ড্যান্ডেলিয়ন বা ঘাস ফুল এই উৎসবের অন্যতম মনোদৃশ্য। হলুদ রঙে রাঙানো বিস্তীর্ণ প্রান্তর শুধু চোখের প্রশান্তি নয়, এই ফুলে রয়েছে প্রাকৃতিক চক্র, জীবনের বার্তা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। বসন্তের প্রশান্ত সকাল, বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অপূর্ব সৌরভ। প্রকৃতির ক্যানভাসে যেন তুলির ছোঁয়ায় এঁকে দেওয়া এই অদ্ভুত সুন্দর দৃশ্য। হলুদ রঙের অগণিত ফুলের সমাবেশ, যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ, সঙ্গে উকি দেয় ঘাসের সবুজ আভাও। ফিনল্যান্ডের এই ছোট ছোট ফুলের নাম ড্যান্ডেলিয়ন, বাংলায় ঘাসফুল নামেই চেনে সবাই। সূর্যের মতো গোলাকৃতি এই ফুল যেন প্রকৃতির নির্মল হাসি, সূর্যের রশ্মির মতো পাপড়ির প্রতিটি রেখা।
ফুল ফুটে শুকায়, মাটিতে ছড়িয়ে পড়ে বীজ। এই চক্রে তৈরি হয় নতুন প্রাণ, নতুন ফুল। প্রকৃতির নিজস্ব নিয়মে এভাবেই চলে অনন্তকাল। ফিনল্যান্ডের এই ফুল কেবল সৌন্দর্য নয়, একটি মৌসুমী বার্তা ও প্রকৃতির কবিতা। বসন্ত আসে, ফুল ফুটে, হৃদয় জাগে, নীরবে, নিঃশব্দে, নিখুঁতভাবে। নির্জন, নির্মল, শান্ত সুনিবিড় পরিবেশ। নীল আকাশে নিচে সবুজ গাছগাছালি আর মাঠ ছেয়ে আছে হলুদ ফুলে। এ যেন শহরের ভেতরে লুকিয়ে থাকা এক টুকরো গ্রাম। চোখ দিয়ে যতটা না দেখা যায়, তার চেয়ে বেশি অনুভব করা যায় মন দিয়ে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হলো 15তম ভিভিড ফেস্টিভ্যাল। এ উপলক্ষে অপেরা হাউস আলোকিত হয়েছে প্রয়াত শিল্পী ডেভিড ম্যাকডিয়ারমিডের শিল্পকর্মে। চমৎকার এই আলোকসজ্জা উপভোগে ভিড় করছেন দর্শনার্থীরা। 23 মে থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী 14 জুন পর্যন্ত। ঘুটঘুটে অন্ধকারের মাঝে জমকালো আয়োজন, আতশবাজির বর্ণিল আলোয় আলোকিত চারপাশ। টানা কয়েকদিন বৈরী আবহাওয়ার পর খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দারা। এরই মধ্যে স্থানীয় সময় শুক্রবার আয়োজিত হয় 15তম লাইট ফেস্টিভ্যাল। এবার অপেরা হাউস আলোকিত হয়েছে প্রয়াত শিল্পী ডেভিড ম্যাকডিয়ারমিডের শিল্পকর্মে। আর সিডনির মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্টে প্রদর্শিত হচ্ছে আদিবাসী শিল্পী ভিনসেন্ট নামাটজিরার চোখে দেখা অস্ট্রেলিয়ার ঔপনিবেশিক ইতিহাস ও ফার্স্ট নেশন সংস্কৃতির। এটা খুবই চমৎকার। গত বছর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে আমরা আসিনি, কিন্তু এবছরের আয়োজনটি মনোমুগ্ধকর। এটি অসম্ভব সুন্দর। আমি এর আগে কখনো এমন কিছু উপভোগ করিনি। 5টি ভিন্ন ভিন্ন জায়গায় 2 শতাধিক ইভেন্টে সাজানো হয়েছে এবারের আয়োজন। 23 মে থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী 14 জুন পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, সিডনির এই উৎসব শুধু শহরকেই আলোকিত করছে না, চাঙা করছে অর্থনীতিও। মৌসুমী সাথী, সময় সংবাদ। পক্ষে হামজা সামিদ সোমদের ম্যাচ দেখতে টিকিট কাটার দৌড়ে নেমেছিলেন সমর্থকরা। রাত 8টা থেকে ওয়েবসাইটে বিক্রির কথা থাকলেও সমর্থকদের অতিরিক্ত আগ্রহের কারণে শুরুতেই সমস্যা দেখা দেয় টিকিট বিক্রিতে। একসঙ্গে 1 লাখের উপর মানুষ টিকিট কাটার চেষ্টা করলে সার্ভার জটিলতায় পড়ে টিকিফাই। পরে কয়েক দফায় ঠিক হলেও বারবার সমস্যা হতে থাকে ওয়েবসাইটে। বাফুফের পক্ষ থেকে জানানো হয় সাইবার আক্রমণের শিকার হয়েছেন তারা। তবে টিকিট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছে ফেডারেশন। দ্রুতই জানানো হবে বিক্রির নতুন সময়। মঞ্চ প্রস্তুত, হামজা সমিতদের ম্যাচ দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সমর্থকরা। চাই শুধু একটা টিকিট। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফুটবল ম্যাচের টিকিট প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট যেন সত্যিকার অর্থেই সোনার হরিণ। পূর্ব নির্ধারিত সূচি শুক্রবারের পরিবর্তে শনিবার দুপুর 12টায় ওয়েবসাইটে টিকিট ছাড়ার কথা থাকলেও পরিবর্তন হয় সে সময়। জানানো হয় রাত 8টা থেকে টিকিফাই ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। তবে রাত 8টা বাজতেই সব বিপত্তির শুরু। নির্ধারিত সময়ের পর কোনোভাবেই ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। অনেকে প্রবেশ করলেও পাননি কাঙ্ক্ষিত টিকিট। কয়েক ঘন্টা চেষ্টার পরও সোনার হরিণ টিকিটের দেখা পাননি সমর্থকরা। দেশের ক্রীড়াঙ্গনে একটা ইতিহাসও হয়ে যায় এ সময়। একসঙ্গে 1 লাখের বেশি ফ্যান টিকিটের জন্য ওয়েবসাইটে চেষ্টা করতে থাকেন। বারবার চেষ্টা করার পর ওয়েবসাইটে ঢোকা গেলেও পছন্দ মতো আসন সিলেক্ট করতে গেলেই বাধে যত বিপত্তি। অনেকে ফ্যান টিকিট না পেয়ে নিজেদের হতাশা জানান। পরে ফুটবল ফেডারেশন বিজ্ঞপ্তি দিয়ে জানায় সাইবার আক্রমণের শিকার হয়েছে টিকিফাইয়ের ওয়েবসাইট, যার কারণে সমস্যার সম্মুখীন হতে হয় সমর্থকদের। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে টিকিফাই ও বাফুফে। টিকিট পেতে সাময়িক সমস্যা পোহাতে হলেও দেশের ফুটবলে এ এক নতুন ইতিহাস। একটা ম্যাচের জন্য মানুষের এই আগ্রহই বলে দেয় ফুটবল সাক্ষী হতে চলেছে নতুন জাগরণের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচের আগে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। 5 জুন প্রীতি ম্যাচে ভুটানকে আতিথ্য দেবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর ম্যাচের আগে এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চে নামার আগে শেষ প্রস্তুতি হিসেবে মাঠে নামবে হাভিয়ের কাভরেরার দল। ঘরোয়া ফুটবল লিগ শেষে ঘোষণা করার কথা ভুটানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড।
1 তারিখ বাংলাদেশে আসবে ভুটানের ফুটবলাররা। রোববার রাত 8টা থেকে অনলাইনে পাওয়া যাবে প্রীতি ম্যাচের টিকিট, যেখানে গ্যালারির টিকিট মূল্য 200 টাকা ও ভিআইপি টিকিটের মূল্য 1000 টাকা ধার্য করা হয়েছে। দেশের ফুটবলে সিন্ডিকেট আছে, তবে এতটা প্রকট নয় যেভাবে প্রকাশ করা হচ্ছে, মন্তব্য করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। বিষয়টি নিয়ে ফুটবল ফেডারেশন অভ্যন্তরীণভাবে কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে খেলা কোনো ফুটবলারকেই যেন বিদেশি বলে আলাদা না করা হয়। সিন্ডিকেট সম্প্রতি বাংলাদেশের ফুটবলে পরিচিত এক ইস্যু। সমর্থকদের অভিযোগ, এই সিন্ডিকেটের জন্যই কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না লাল সবুজ। বিষয়টা তারা এতটাই সিরিয়াসলি নিয়েছিল যে রাজপথে আন্দোলন করতেও পিছপা হননি। সিন্ডিকেট নিয়ে সমর্থকদের এই অভিযোগ একেবারে অমূলক নয়। এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিতে দেখা গেছে টিম ম্যানেজমেন্টকে। এমনকি ম্যাচ চলাকালীন যেসব সাবস্টিটিউট করা হয়েছে সেসব নিয়েও প্রশ্ন তোলা যায় অনায়াসে, যে বিষয়গুলো দৃষ্টি এড়ায়নি বাফুফের সভাপতিরও। কিছু অভিযোগ অফকোর্স আসে ডিসক্রিমিনেশনের ব্যাপারে, সিন্ডিকেট নাম ওয়ার্ডটা এখন খুব পপুলার হয়ে যাচ্ছে সেটা ব্যাপারে। আই ডোন্ট ডিবেট, নিশ্চয়ই কোনো কিছু আছে, নাহলে এইসব কথা উঠবে কেন। বাট আই অলসো ডোন্ট ফিল যেটা রাইট, যেভাবে প্রচার করা হচ্ছে যে সব কিছু একটা মাফিয়াতান্ত্রিক একটা ডিক্টেটরশিপে চলে গেছে, এটাও ঠিক না। দেশের স্বার্থ সবার আগে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কোনো অনৈতিক সুবিধা নিতে গেলেই তার নেতিবাচক প্রভাব অনিবার্য, যা ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। ছাড় দিচ্ছে না বাফুফেও, অভিযোগ নিয়ে কাজ করছে অভ্যন্তরীণভাবে। কেউই একটা দল হারার জন্য গঠন করেন না, সবাই দেশপ্রেম আছে, সবারই বেস্ট 11 প্লেয়ারটাকে চুজ করতে চায়। প্রসেসে মাঝে মধ্যে ত্রুটি থাকতে পারে, বাট আমরা নিয়মিত যে কোনো অভিযোগ আমরা পাই বা যে কোনো অভিযোগ আমরা নিজেরা অবজার্ভ করি, আমরা এগুলার রেকটিফিকেশনের জন্য অ্যাটলিস্ট চেষ্টা করি। লাল সবুজ পাসপোর্ট নিয়ে যারা দেশের প্রতিনিধিত্ব করছে সবাই বাঙালি। কে কোন দেশ থেকে এলো এটা নিয়ে পার্থক্য করার কোনো সুযোগ নেই। বাফুফের সভাপতির আহ্বান, যারা দায়িত্বে আছেন প্রাধান্য দেবেন এই বিষয়টিকে। প্লেয়ারদের ভিত্তিতে কোনো ডিফারেন্সিয়েট না করতে, কে বিদেশি প্লেয়ার কেউ না, সবাই বাংলাদেশি প্লেয়ার, সবাই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে খেলে। হামজা চৌধুরী খেলবে, এবার সুমিত সোনও জয়েন করতেছে, আরও ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আসতেও পারে। বাট আমাদের কাছে প্রত্যেকটা প্লেয়ার ইম্পর্টেন্ট, আমাদের কাছে প্রত্যেকটা প্লেয়ার সমান। বহু বছর পর আবারও সুবাতাস বইতে শুরু করেছে দেশের ফুটবলে। এটা ধরে রাখার দায়িত্ব নিতে হবে ফুটবল ফেডারেশনকেই। কোনো অন্যায় উপেক্ষা বা প্রশ্রয় দিলে হতে পারে সর্বনাশ। তার মানে না যে আমরা পাবলিকলি কাউকে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের আমিরাতের বিপক্ষে সিরিজ হার, নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের 4-3 ম্যাচ হার, ইমার্জিং দলের ড্র, সব মিলিয়ে টাইগার ক্রিকেটে দুঃসময় চলছেই। এজন্য বিসিবির অপেশাদারিত্বের পাশাপাশি লিপু রাজ্জাকের দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কাঠগড়ায় তুললেন নির্বাচকদের ঘরোয়া কোনো পর্যায়ে ডাক না পাওয়া হতাশ ক্রিকেটাররাও। বাজে সময় আসার মূলত কারণ হচ্ছে যে হঠাৎ করে বাজে তা না, আমার কাছে মনে হয় পরিকল্পনা, বিগত অনেক বছরের যে পরিকল্পনা চলছিল, যে ডোমেস্টিকের মানগুলো খুব খারাপ, সব কিছু নিয়ে প্ল্যানিংগুলো যে ভালো ছিল না, তার বহিঃপ্রকাশ আমার কাছে মনে হচ্ছে যে এখন চলছে। 2.5 দশক 8 সভাপতির পরিবর্তন, টেস্ট স্ট্যাটাসের 25 বছর পার, তবুও সেই এক বিন্দুতেই দাঁড়িয়ে টাইগার ক্রিকেট। দল নির্বাচন থেকে শুরু করে পরিকল্পনা, আশ্বাসের ফুল ছড়িয়ে আছে, কিন্তু বাস্তবতা দেশের ক্রিকেটে যেন কোনো কিছুরই ঠিক নেই। কালে ভদ্রে নয়, তাই তো সহযোগী দেশগুলোর কাছেও হার এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। ক্রিকেটাররা প্রায়শই বলে থাকেন দেশের ঘরোয়া ক্রিকেটের মান ঠিক নেই, আন্তর্জাতিক ক্রিকেট পরীক্ষার মঞ্চ নয়। বোর্ডের মতো সেই তারাই আবার শর্টকাটেই খোঁজেন সফল হওয়ার পথ। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে এক পেসার নিয়ে খেলানো যেন তারই প্রমাণ। ফার্স্ট ম্যাচটা আমরা খুব হেরে গেছি ম্যাচটা, তো আমরা উইনিং এর জন্য একটা চিন্তা ভাবনা ছিল। যেহেতু আমরা ক্রিকেট খেলতে আসছি, একটা হেভিটও একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা 4 ম্যাচ জিতা কিন্তু আমি মনে করি যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো একটা ম্যাচ জিতা থাকলে কিন্তু আপনার টিমের মোমেন্টাম সবকিছু চেঞ্জ হয়ে যায়।
যে এই ঘরোয়া ক্রিকেট হওয়ার কথা পাইপলাইনের বড় শক্তি, সেখান থেকে দল গঠন নিয়েও আছে প্রশ্ন। যেখানে দুই নির্বাচক লিপু রাজ্জাক প্রিমিয়ার লিগ দেখতেই বিকেএসপিতে যান না, সেখানে আবার প্রথম বিভাগের ম্যাচ দেখা তো দূরের বাতিঘর। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের অব্যক্ত ভাষা যেন আক্ষেপ হয়ে ঝরে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন, এটা যথাযথ মানে মূল্যায়নটা আমার কাছে মনে হয় যে হয় না। তো দল বাছাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র টপ লেভেলে খেলতে গেলে প্রিমিয়ার লিগ বা 19 থেকেই আসলে বাছাই করা হয়। আমার কাছে মনে হয় যে আরও নিচের লেভেল থেকে যদি এই প্রক্রিয়াটা শুরু হয়, এটা আমাদের জন্য বেটার হবে। খেলা আপনাকে সামনে থেকে দেখতেই হবে। এটার একমাত্র কারণ হলো কিছু কিছু জায়গায় আপনি যদি কোনো খেলোয়াড়কে যদি নোট করে থাকেন, এই ছেলের পারফরমেন্সটা আমাকে দেখতে হবে, কোন সিচুয়েশনে কেমন খেলে। ওটা আপনার টিভিতে বসে অনেক কিছু দেখা যায় না, ওর অ্যাপ্রোচটা বোঝা যায় না। আবার অনেক সময় দেখা যায় অনেক প্লেয়ারের ক্যাজুয়ালিটি থাকে মাঠে, সিলেক্টরদের দেখলে এটা এজিলিটি বাড়ে এবং পারফরমেন্স ও সেরাটা দিতে চেষ্টা করে। ব্যর্থতার পরেও নেই জবাবদিহিতা, সবার মধ্যেই যেন গা ছাড়া ভাব, যেন টিমে তালেই চলছে সবই। তাই তো দিনে দিনে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন খোদ পার ভক্তরাও। ধেয়ে আসা সেই অশনি সংকেত শুনতে কি পায় বিসিবি, যদিও তাদের এখন মূল ব্যস্ততা আসন্ন নির্বাচনে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। কাল পিএসএল এর ফাইনাল। শিরোপার মঞ্চে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বিগ ম্যাচের আগে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের প্রশংসায় পঞ্চমুখ লাহোর ফ্র্যাঞ্চাইজির মালিক সামিন রানা। গেল 4 মৌসুমে তৃতীয় ফাইনাল নিশ্চিত করায় কৃতজ্ঞতা জানান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকেও। লাহোরে কাল রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের এক দলে 3 বাংলাদেশি, যা আগে কখনোই হয়নি, তা এবারই দেখা গেছে প্রথম। লাহোর কালান্দার্স যেন এক টুকরো বাংলাদেশ। দুই টাইগারের কাঁধে চড়েই গেল 4 মৌসুমে নিজেদের তৃতীয় ফাইনালে 2 বারের চ্যাম্পিয়নরা। সাকিব ব্যাটে বলে এখনো নিজের সেরাটা দিতে না পারলেও রিশাদ প্রতিনিয়ত চিনিয়ে যাচ্ছেন নিজেকে। এখন পর্যন্ত খেলার 6 ম্যাচে তুলে নিয়েছেন 12 উইকেট। বাংলাদেশি লেগের পারফরমেন্সে মুগ্ধ হয়ে কোয়ালিফায়ার 2 শেষে তাকে সোনায় মোড়ানো আইফোন উপহার দেন লাহোর মালিক। চলতি বছর নিজের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ ফাইনাল খেলার অপেক্ষায় রিশাদ। বছরের শুরুতে বিপিএল এ শিরোপা জিতেছেন ফরচুন বরিশালের হয়ে। এবার নিজের অভিষেক মৌসুমেই লাহোরের হয়েও ট্রফি জয়ের সুযোগ এসেছে তার সামনে। বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন হোবার্ট হারিকেন্সের হয়ে, কাকতালীয়ভাবে ওরাও জিতেছে শিরোপা। সাকিব আল হাসান এখন পর্যন্ত খেলেছেন 3 ম্যাচ। ব্যাটে বলে সেরাটা দিতে না পারলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার যেন লাহোরের লাকি চার্ম। সাকিবের খেলা 3 ম্যাচেই জয় তুলে নিয়েছে লাহোর। বাংলাদেশের সাবেক অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ ফ্র্যাঞ্চাইজি মালিক। কৃতজ্ঞতাও জানান লাহোরের হয়ে পিএসএল খেলায়। বিগ ফাইনালের আগে বেশ ফুরফুরে আছে লাহোর কালান্দার্স। ট্রফি হাতে হাস্যোজ্জ্বল ফটোশুটে অংশ নেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। লিগ পর্বের 2 বারের দেখায় 2 দলেরই আছে 1টা করে জয়। তবে এবার শুধু জয় না, সঙ্গে থাকছে শিরোপাটাও নিজেদের করে নেওয়ার সুযোগ। সাজিদ মুস্তাহিদ। ভারত বাংলাদেশের 0 পয়েন্টে আন্তর্জাতিক সীমানা ঘেঁষা ঝুমগাঁও সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আদিবাসী গ্রাম। সমতল থেকে 100 ফুট উঁচুতে গ্রামটির অবস্থান। এখানে 40টি আদিবাসী পরিবারের বসবাস। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঝুমগাঁও গ্রামের নাম শুনে যে কারো চোখে ভেসে উঠবে পাহাড়ি জনপদের আদিবাসীদের জুম চাষের কথা। তবে ঝুমগাঁওয়ে জুম চাষ হয় না। পাহাড়ের ভাঁজে ভাঁজে হয় না কোনো শস্যের চাষাবাদ। গ্রামের নামের সঙ্গে কাজের কোনো মিল নেই। পূর্ব পশ্চিম ও মধ্যপাড়া মহল্লায় যেতে হলে পেরুতে হবে সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা মিলবে আদিবাসীদের বসতির। উত্তর পশ্চিমের শেষ বাড়ির পেছনে গেলে খুব কাছ থেকে বাঁশবাগানের মাথার উপর তাকালে মেঘ পাহাড়ের দেশ মেঘালয় পাহাড় আপনাকে হাতছানিতে কাছে ডেকে নেবে। আকাশে উড়ন্ত মেঘের সঙ্গে মিতালির আহ্বান জানাবে। গ্রামের প্রবেশদ্বারের 3টি সিঁড়ি পেরিয়ে 9 ফুট প্রশস্ত পাকা সড়ক। সড়কের দুপাশে লোহার রেলিংয়ের পাশে নানা রঙের পাতাবাহার ও নামনাজানা ফুলের বেষ্টনীর মধ্য দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য উপভোগ করার মতো। পাহাড়ি জনপদে শত বছরের ঐতিহ্যবাহী মাটির ঘরের দেখা মিলবে। গ্রামের 40টি ঘরের মধ্যে 30টি মাটির ঘরে ছাদে ঢেউটিন ও চারপাশে মাটির দেয়াল বেষ্টিত।
রং বেরঙের ফুল পাতায় সজ্জিত গ্রামটিতে রয়েছে অসংখ্য কাঁঠাল ও লেবু বাগান। দিনরাতে কান পাতলেই শোনা যাবে ঝিঝি পোকা ও পাখপাখালির ডাক। যতদূর চোখ যাবে নেই কোনো ময়লা আবর্জনার চিহ্ন। প্রতিটি বাড়ির সামনে ফুল ও ফলদ বৃক্ষের বাগান। বিশুদ্ধ অক্সিজেন, চিরসবুজ, সতেজ, মনোমুগ্ধকর প্রকৃতি আর স্বাস্থ্যকর জনপদের নাম ঝুমগাঁও। সুনামগঞ্জ শহর থেকে 90 কিলোমিটার দূরে দোয়ারা বাজারে ভারত বাংলাদেশের মেঘালয় সীমান্তের গ্রাম ঝুমগাঁও। সমতল থেকে 100 ফুট উঁচু সিঁড়ি মারিয়ে উপরে উঠলে ঝুমগাঁও গ্রামের প্রবেশদ্বারের দেখা মেলে। গ্রামের উত্তর পশ্চিম অংশ জুড়ে ভারতে মেঘালয় পাহাড়, দক্ষিণ পূর্বে সমতল ধানক্ষেত। আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে মাটির ঘরের একটি অংশ বাংলাদেশে, অন্য অংশ ভারতে। সময় সংবাদ, সুনামগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি, 3 উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আহ্বান। রোডম্যাপ ঘোষণা করলে অস্থিরতা কাটার আশা জামায়াতের। ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচন দাবি এনসিপির। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্যরাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। বগির সংখ্যা যদি একটু বাড়ানো হতো তাহলে ভিড়টাও কমে যেত। বগি এবং রেল সংখ্যা যদি বাড়াইতে পারে, প্রতিদিনের যেসব যাত্রীগণ তারা অনেকটাই স্বস্তির আওতায় আসবে। কাউন্টারে থাকে দীর্ঘ লাইন, যেতে হয় গাদাগাদি করে। মেট্রো রেলে যাত্রী চাপে নাজেহাল অবস্থা। বগি বাড়ানোর দাবি, সময় লাগবে অন্তত 1 বছর বলছে কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালুর 3 বছর পার হলেও এখনও সারচার্জ দিচ্ছেন মোবাইল ফোনের গ্রাহকরা। 9 বছরে সরকার রাজস্ব পেয়েছে 2000 কোটি টাকা। বাজেটে তুলে নেয়ার আহ্বান অপারেটরদের। এবং প্রেমদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুলের 126তম জন্মবার্ষিকী আজ। বিভেদ ভুলে ঐক্যের পথ দেখায় যার সৃষ্টি। কবির সমাধিস্থলে নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।